বাংলাদেশ থেকে আপত্তি আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, তারপরও দিল্লিতে শেখ হাসিনাকে প্রকাশ্যে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়া হয়েছে। আর ঠিক এই ঘটনাই নতুন করে প্রশ্ন তুলছে, ঢাকা দিল্লির সম্পর্ক কি আবারও উত্তপ্ত হওয়ার পথে? গত 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিনে নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরাসরি বক্তব্য দেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল এবং আওয়ামী লীগের সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসান। একই দিনে শেখ হাসিনার একটি অডিও বার্তাও প্রকাশ্যে আসে। ঘটনাটি বাংলাদেশের জন্য শুধু একটি রাজনৈতিক বক্তব্যের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে গেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎও। কারণ শেখ হাসিনা ভারতে অবস্থান নেওয়ার পর থেকেই তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দিল্লির কাছে বারবার উদ্বেগ জানিয়েছে ঢাকা। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের মাটিতে অবস্থান করে শেখ হাসিনা যেন কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা বক্তব্য দেওয়ার সুযোগ না পান। এমন কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও ভারতকে সতর্ক করা হয়েছিল। এমনকি 5 আগস্টের বক্তব্যের আগেও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। পররাষ্ট্রনীতির দায়িত্বে থাকা কর্মকর্তারাও আশা প্রকাশ করেছিলেন, ভারত শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেবে না। কিন্তু সেই সতর্কতার পরও 5 আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। ঘটনার দিন রাতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীর দিনে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দিল্লিতে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ গভীরভাবে হতাশ। ঢাকার বক্তব্য আরো গুরুত্বপূর্ণ একটি জায়গায় গিয়ে থামে। বাংলাদেশ বলছে, দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা যখন শুরু হয়েছে, তখন এমন একটি প্রকাশ্য রাজনৈতিক আয়োজন সেই প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এখানেই তৈরি হচ্ছে মূল কূটনৈতিক প্রশ্ন। কারণ শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একসময় ব্যাপকভাবে শীতল হয়ে যায়। অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য একাধিকবার ভারতের কাছে অনুরোধ জানানো হয়। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরও প্রত্যর্পণের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ভারত তখন বাংলাদেশের অনুরোধে ইতিবাচক কোনো সিদ্ধান্ত জানায়নি। দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ তারা পর্যালোচনা করছে। এরপর বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসে। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করার পর ঢাকা ও দিল্লির সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা দৃশ্যমান হয়। এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরও দুই দেশের যোগাযোগ বাড়ানোর ইঙ্গিত দেয়। অর্থাৎ দীর্ঘ টানাপোড়েনের পর সম্পর্ক স্বাভাবিক করার একটি পথ তৈরি হচ্ছিল। কিন্তু সেই পথেই আবার সামনে চলে এসেছে শেখ হাসিনা ইস্যু। ঢাকার কর্মকর্তাদের বক্তব্য, বিএনপি সরকারও দিল্লির কাছে পরিষ্কারভাবে জানিয়েছে, ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত। পাশাপাশি তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়েও ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। কিন্তু ভারতের অবস্থান এখানে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়নি। এর মধ্যেই দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন পরিস্থিতিকে আরো জটিল করেছে। বাংলাদেশের অভিযোগ, সংবাদ সম্মেলন আয়োজনের আগে ভারতের কাছে উদ্বেগ জানানো হয়েছিল। তারপরও ভারতের মাটিতে এমন প্রকাশ্য আয়োজন হতে দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দিল্লি আসলে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে কতটা কঠোর অবস্থানে আছে। অন্যদিকে ভারত সরকারের বক্তব্য, এই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই এবং শেখ হাসিনার বক্তব্যকেও তারা সমর্থন করে না। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, ভারত সরকার যদি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত নাও থাকে, তবুও এমন ঘটনা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার জন্য কোনোভাবেই সহায়ক নয়। অবশ্য সব সাবেক কূটনীতিক একইভাবে বিষয়টি দেখছেন না। সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ মনে করেন, এ ঘটনায় বাংলাদেশের প্রকাশ্য ক্ষোভ দেখানো অপ্রয়োজনীয় ছিল। বাংলাদেশ আলোচনায় বসতে প্রস্তুত, এখন সিদ্ধান্ত ভারতের। এখানেই সামনে আসছে সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা। বাংলাদেশ ও ভারতের মধ্যে শুধু শেখ হাসিনা ইস্যু নয়, দুই দেশের মধ্যে সীমান্ত, বাণিজ্য, পানি, নিরাপত্তা, আঞ্চলিক যোগাযোগ সহ বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ফলে একটি রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে পুরো সম্পর্ককে আবার সংঘাতের দিকে নিয়ে যাওয়া কোনো পক্ষের জন্যই সহজ সমাধান নয়। বিশেষ করে বাংলাদেশের দৃষ্টিতে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড এখন অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়
শেখ হাসিনার নাম শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর নাম নয়, তার সরকারের পতনের সঙ্গে জড়িয়ে আছে জুলাই গণ অভ্যুত্থান, প্রাণহানি, বিচার এবং ক্ষমতার পরিবর্তনের একটি বড় অধ্যায়। আর ভারত যেহেতু তাকে আশ্রয় দিয়েছে, তাই দিল্লিতে তার প্রতিটি রাজনৈতিক বক্তব্য স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতিতে বড় প্রতিক্রিয়া তৈরি করেছে। তাই 5 আগস্টের সংবাদ সম্মেলন শুধু একটি সংবাদ সম্মেলন নয়, এটি এখন ঢাকা দিল্লির পারস্পরিক আস্থা কতটা পুনর্গঠিত হয়েছে তারও একটি পরীক্ষা। একদিকে বাংলাদেশ চাইছে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা এবং প্রত্যর্পণের বিষয়ে ভারতের সহযোগিতা, অন্যদিকে ভারত বলছে প্রত্যর্পণের বিষয়টি তারা পর্যালোচনা করছে এবং দিল্লির ওই অনুষ্ঠানের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এই দুই অবস্থানের মাঝখানে আটকে আছে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া। প্রশ্ন এখন একটাই, শেখ হাসিনা ইস্যুতে ভারত কতটা নমনীয় হবে আর বাংলাদেশ কতটা কূটনৈতিক চাপ এবং আলোচনার পথ ধরে এগোবে। কারণ সম্পর্কের দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু 5 আগস্টের দিল্লির ঘটনা সেই দরজার নতুন করে চাপ তৈরি করেছে। অবশ্যই ঢাকার বার্তা স্পষ্ট, সম্পর্ক উন্নয়ন তারা চায়, কিন্তু সেই সম্পর্কের পথে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বড় বাধা হয়ে দাঁড়াক সেটা তারা মেনে নিতে প্রস্তুত নয়। আর দিল্লির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশকে বোঝানো যে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুধু কথায় নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমেও এগিয়ে নেওয়া সম্ভব। শেষ পর্যন্ত ঢাকা দিল্লির সম্পর্ক কোন দিকে যাবে তা নির্ভর করছে আগামী দিনের রাজনৈতিক সিদ্ধান্ত, কূটনৈতিক সংলাপ এবং সবচেয়ে বেশি শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থানের উপর। রুবাইয়া জান্নাত, টাইমস 24।